ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই ভালো আছো। শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেমন চারিদিকে বিভিন্ন রকমের উৎসবের আমেজ শুরু হয়েছে। চড়ুইভাতি হোক, ঘুরতে যাওয়ার আনন্দ হোক, কিংবা সরকারি চাকরি পরীক্ষার জন্য উন্মুখ হয়ে বসে থাকার অপেক্ষার অবসান হোক, সবকিছু মিলেই আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা উন্মাদনা চোখে পড়ছে। তারই একটা অংশ হিসেবে আজকে আমরা পিডাব্লিউতে ক্লার্কশিপ মেন্সের বাংলার জন্য একটা অধ্যায়ের আলোচনা। আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিনের মধ্যে অনেকগুলো চাকরির বিজ্ঞাপন বেরিয়ে গেছে, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বলা যায় শীতের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খানিকটা চাকরি পাওয়ার একটা পরিবেশও তৈরি হয়েছে। তো সারা বছর আমাদের ছাত্রছাত্রীরা প্রস্তুতি চালিয়ে থাকে। ক্লার্কশিপ এক্সামিনেশন তার একটা অন্যতম পরীক্ষা। প্রিলিমিনারি হয়ে গেছে, মেন এক্সামিনেশন বাকি আছে। মেন এক্সামিনেশনের আগেই আরও একটা, অর্থাৎ নতুন বছরে একেবারে আমরা দুটো পরীক্ষার সম্মুখীন হব। একই পরীক্ষা, একই নোটিফিকেশন নয়, কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা আমরা হয়তো 2025 দুবার দেওয়ার সুযোগ পেলেও পেতে। তো আজকে আমি তোমাদের যে বিষয় শেখাবো, তোমরা বুঝতে পারছো, ক্লার্কশিপ মেন এক্সামে যে ইংরেজি এবং বাংলা থাকে, তার মধ্যে বাংলায় যে নম্বর গতবার এসেছে, সেই নম্বর বহু ছেলে মেয়েকে তাদের কাঙ্ক্ষিত চাকরি বঞ্চিত করেনি। আবার অনেকে ভেবেছিল যে পরীক্ষাটা হয়ে যাবে, ভালোই পরীক্ষা দিয়েছি, তারা দুটো ভাষাতেই তেমনভাবে প্রস্তুতি নেয়নি। হয় বাংলা পড়েছে ইংরেজি পড়েনি, অথবা ইংরেজি পড়েছে বাংলা পড়েনি। এরকম যারা ছিল তারা কিন্তু অনেকেই পরীক্ষাটা শেষ মুহূর্তে পাস করত। আমাকে অনেকেই বলেছে, স্যার বাংলাটা ভেবেছিলাম পড়ব, কিন্তু বুঝতে পারিনি যে বাংলার জন্য চাকরিটা করতে যাবে। যাই হোক, আমরা শুরু করব আজকে শুধুমাত্র প্রতিবেদন সম্পর্কে। আমি খুব সংক্ষিপ্ত আলোচনা, কারণ অনেক পরীক্ষাতে এই প্রতিবেদন আসে। তো তোমরা যারা এই ক্লাস আগে দেখেছো বা করেছো কোর্সের জন্য, তোমরা এমনিই শিখে গেছো। তো সেই হিসেবে আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে তোমাদেরকে প্রতিবেদন সম্পর্কে একটা ন্যূনতম ধারণা দেওয়া যায় সেই বিষয়ে চেষ্টা করছি। তো ঠিক আছে, আমরা এগোতে থাকি। প্রথমেই আমরা যদি দেখি যে আজকে আমরা কোন কোন বিষয়ে আলোকপাত করতে চাইছি। একটা হচ্ছে সিলেবাস, এই পরীক্ষার সিলেবাস, এবং সেখানে বাংলা কতটা কি আছে, আর সময় বিভাজন, অর্থাৎ বাংলা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি কত সময় করে পেতে পারি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা যদি আমরা কেউ মাথায় না রাখতে পারি, আমার মনে হয় চাকরি পরীক্ষায়, বিশেষ করে ক্লার্কশিপ এক্সামে, ইংরেজি বাংলা 1 ঘন্টার মধ্যে শেষ করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আর তারপরেই আলোচনা কি প্রতিবেদন সার্ভে আর কিভাবে। তো প্রথমেই আমরা একটু সিলেবাসের দিকে নজর দিই। পার্ট 1 হয়ে গেছে তোমাদের, পার্ট 1 হয়ে গেছে, প্রিলিমিনারি হয়ে গেছে। এবারে সেখান থেকে অনেকেই পাস করে যাবে, তবে পাস করে যাওয়া মানে সবে একটা সিঁড়ি টপকানো হবে। এবারে পার্ট 2, এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আর এমসিকিউ নয়, অর্থাৎ এখানে আর কল্লা পাকালে হবে না, লিখতে হবে, এবারে কলম দিয়ে লিখতে হবে, বাক্য বানাতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাষা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। এই পরীক্ষাটা একসঙ্গেই হবে, ইংরেজি বাংলা একসঙ্গেই একটা ঘরের মধ্যে বসেই পরীক্ষা হবে। প্রশ্ন একসঙ্গে তোমরা পেয়ে যাবে, আর খাতা আলাদা হবে।
সেখানে দেখা যাচ্ছে যে ইংরেজি 50 নম্বর, বাংলাও 50 নম্বর, আর এই দুটোর জন্য একসঙ্গে সময় হচ্ছে 1 ঘন্টা। দুটোর জন্য সময় একসঙ্গে 1 ঘন্টা। অনেকে বলবে পেপারে ভালোই তো, খারাপটা কি? এটা যখন আমি তোমাদের হিসেবটা দেখাবো, দেখবে 1 ঘন্টায় এই পরীক্ষাটা দেওয়া বেশ কঠিন। হ্যাঁ, কতগুলো প্রশ্ন থাকবে আর এক একটা প্রশ্নে কতগুলো সময় পাওয়া যাবে, আমি সেগুলো বলে দিচ্ছি। একটু ভালোভাবে তোমরা এই বিষয়টা নজরে রাখবে, যে তুমি একা প্র্যাকটিস করো বা কোনো টিচারের কাছে প্র্যাকটিস করো, এতে কোনো অসুবিধা হবে না। খালি সময় বিভাজনটা। তো আমরা দেখি বাংলায় 50 নম্বর এবং সেখানে প্রতিবেদন 15, সারাংশ 15, বঙ্গানুবাদ 20। এটা কিন্তু গতবারের পরীক্ষায় যে নম্বর বিভাজন ছিল সেটাই আমি তোমার, যদিও প্রতিবেদনে একটু সময় বেশি লাগে, সেই হিসেবে একটা সময় প্রতিবেদনে নম্বর বেশি থাকে, কিন্তু আমরা শেষের পরীক্ষাগুলোতে দেখছি যে বঙ্গানুবাদেই নম্বর বেশি দেওয়া, 15, 15, 20। এটা কিন্তু এখানে খেয়াল করো, আমি কিন্তু সময়ের উল্লেখ করি যে বাংলার জন্য কত সময়। ইংরেজি বাংলা, বাংলা ইংরেজি বাংলা 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা। এবারে বাংলাতে কোশ্চেন থাকছে 1, 2, ঠিক এমনি ভাবে ইংরেজিতেও 3টে প্রশ্ন, রিপোর্ট, প্রেসিং, ট্রান্সলেশন। অর্থাৎ দেখা যাচ্ছে যে মোট 6টা প্রশ্ন, অর্থাৎ 6টা কনভেনশনাল টাইপ আনসার তোমাকে 60 মিনিট। এইবারেই আমি এই জায়গাটা বোঝাবো যে ভাবে পরিকল্পনা করলে এই পরীক্ষাটা আমরা সুন্দরভাবে দিয়ে আসতে পারবো। সময় বিভাজন খেয়াল করে দেখো, বাংলা আর ইংরেজি এই দুটো মিলে আমার প্রশ্ন হচ্ছে 3টে 6টা প্রশ্ন। কি কি? বাংলায় প্রতিবেদন, সারাংশ, অনুবাদ, ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন, 6টা প্রশ্ন। এবারে মোট সময় হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 8 মিনিট, 60 মিনিট। এবারে যদি আমরা দেখি যে একটা প্রশ্নের বরাদ্দ কত, একটা প্রশ্নের জন্য সময় বরাদ্দ খুব সহজ হিসেব, 10 মিনিট। খুব ভালো করে খেয়াল করো যে মোট 6টা উত্তর আমাকে লিখতে হবে 1 ঘন্টাতে, মোট 6টা উত্তর আমাকে 1 ঘন্টায় লিখতে হবে। সেখানে দেখা যাচ্ছে ইংরেজিতে 3টে, বাংলায় 3টে। তাহলে আমি সময় পাচ্ছি কত? 60 মিনিট। আর এই 60 মিনিটের মধ্যে আমার একটা প্রশ্নের জন্য সময় পাচ্ছি 10 মিনিট। এই যে 10 মিনিট। এইবারে আমাকে বলো তোমরা যে সব উত্তরের জন্য কি আমরা 10 মিনিট পাবো? আমরা কখনো বিগত কয়েক মাসের মধ্যে আমরা কি 10 মিনিটে একটা প্রতিবেদন লিখেছি? আমরা কি 10 মিনিটে একটা অনুবাদ করেছি? 10 মিনিটে একটা সারাংশ লিখেছি?
দেখিনি কিন্তু। কারণ এই পরীক্ষা যদি মাঝে মাঝেই হতো, প্রতি বছর হতো, একটা অভ্যাস থাকতো। আর প্রতি বছর হলেও এই পরীক্ষাটা দেওয়ার পরে যখন তোমরা অন্য পরীক্ষা দেবে তখন আবার সময়ের হিসেব পাল্টে যাবে। যেমন মিসলেনিয়াস একটা প্রশ্নের জন্য প্রায় 22.5 মিনিট পাওয়া যায়, WBCS একটা প্রশ্নের জন্য 36 মিনিট। পরীক্ষা আলাদা, সময় বিভাজন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই জায়গাটাই কঠিন বলে আমার মনে হয়। এবারে যদি আমি পরিকল্পনা করে প্রথম মাথায় রেখে প্র্যাকটিস নিজে হোক বা কারো তত্ত্বাবধানে, তাহলে মনে হয় এবং বাকিদের থেকে অনেক ভালো স্কোর চাকরিটা জানবে ডেসক্রিপটিভ পার্টেই এখন। কারণ বহুদিন পরে বাংলা ভাষা চর্চা করার জন্য আমরা বাংলা ভাষার অনেক বৈশিষ্ট্য দেখতে পারি হয়তো, কিন্তু ঠিকঠাকভাবে আমাদের সবার সবসময় আসছে না। এইবারে এই 10 মিনিটটাও পাওয়া যায় না, প্রকৃত অর্থে এই 10 মিনিটও পাওয়া যায় না। কারণ প্রশ্ন পড়া এবং একটা উত্তর ভাবা, তারপরে একটা উত্তর লিখে আর একটা উত্তরে যাওয়া, এগুলোর জন্য কিছু সময় লাগে। এই জন্য আমি এটাকে ধরেছি 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিটের মধ্যে একটা উত্তর লেখা অভ্যাস করতে হবে। আর একটা আমি তোমাদের বলি, যারা প্রথম পরীক্ষা দেবে তাদের বলি, দেখা যাচ্ছে আগে ইংরেজি করতে পারো, আগে বাংলা করতে পারো, যেটা খুশি সেটা খুশি, তুমি আগে বাংলাও করতে পারো, আগে ইংরেজিও করতে পারো। এবার দেখা গেছে যেহেতু আমাদের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা তারা বাংলায় কল্পনা করতে পারে, ফলে তারা আগে যদি বাংলাটা দিয়ে নেয় তারা কিছুটা সময় বাঁচাতে পারে। ইংরেজি মাধ্যম থেকে আসা ছাত্রছাত্রীরা তারা অবশ্যই ইংরেজিটা আগে আগে লিখবে। হ্যাঁ, দুটো প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে, তাহলে তারা অবশ্যই আগে লিখবে। এবারে দেখা গেল লিখলেও অনেকদিন পরে যেহেতু পরীক্ষা হচ্ছে, অনেকদিন পরে যেহেতু আমরা এই চর্চা করছি, সেখানে দেখা যাচ্ছে আমার হিসেব মতো ইংরেজিতে 30 মিনিট বরাদ্দ, বাংলায়। এইবারে তুমি যদি ইংরেজি 30 মিনিটে শেষ না করতে পারো, হতে পারে তুমি 40 মিনিট লাগিয়ে দিলে 3টে প্রশ্ন লিখে। তখন বাংলার জন্য কত সময় থাকলো? 20 মিনিট। 20 মিনিটে কি 3টে উত্তর লেখা সম্ভব? তাই শুধু বাংলা নয়, ইংরেজিও সমান হিসেবে সমান দক্ষতার সঙ্গে চর্চা করে। মনে রাখবে এই ভাষাটি এই পরীক্ষায় একটি ভাষা আরেকটি একটা খারাপ হয়ে আরেকটা যদি ভালো হয় কোনো লাভ হবে না, দুটোই ভালো। ফলে তোমরা দুটো ভাষাই চর্চা শুরু, যারা পারো তারা পারো, তারা আরও চর্চা আরও ভালো, ঠিক কিনা? তো এবারে 7 থেকে 8 মিনিটে তোমাকে একটা উত্তর। এবার আমার মনে হয় প্রতিবেদন লিখতে গেলে হয়তো এর থেকে একটু বেশি সময় তোমাকে নিতে হতে পারে। যারা প্রো আছো বা অনেকদিন চর্চা কমে গেছে এরকম যদি কেউ থাকো, আমার এখানে মনে হয় তুমি 10 মিনিটের বেশি নিয়ে ফেলতে পারো। তাহলে তোমাকে সারাংশ এবং অনুবাদ খুব কম সময় লেখা অভ্যেস। টার্গেট নিতে হবে 5 মিনিট। 5 মিনিটে তুমি যদি অনুবাদ আর সারাংশ করতে পারো তবেই তুমি প্রতিবেদনে। কিন্তু আমি যত সহজে বলছি একেবারে প্রথম দিকে কিন্তু এতটা সহজ হবে না। তাই তোমরা প্রথম দিকে একদম প্রথমে 7 থেকে 8 মিনিট টার্গেট করে লিখবে না, বেশি সময় ধরেই লেখো। হতে পারে তুমি একটা প্রতিবেদন লিখতে আধ ঘন্টা নিয়েছো, কি হয়েছে দেখো না, আধ ঘন্টাটাকে আস্তে আস্তে 25 মিনিট নামিয়ে এসো, 20 মিনিটে নামিয়ে এসো। কিন্তু প্রতিদিন লেখো, এবং প্রতিদিন লেখো মানে যখনই লিখবে আর কি সময়টা নোট করবে যে আমার কত সময় লাগলো, আস্তে আস্তে কমছে এবং একটা সময় ঠিক পেরে গেছো, ঠিক পেরে গেছো। যদি ঠিক না পারতে তাহলে এত ছেলে চাকরি পাচ্ছে কি, এত কেন চাকরি পাচ্ছে। আর আমি যেহেতু এই বিষয়টার সঙ্গে বেশ কিছুদিন যুক্ত আছি, তাহলে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে এটা, ফলে তোমরা নিশ্চিন্ত থাকো, ধারাবাহিকভাবে যদি চর্চা করো অবশ্যই। এবার আমরা আজকে যেহেতু প্রতিবেদনের আলোচনা চলছে, তাই প্রতিবেদনটা কি আমরা একটু এক নজরে দেখে নিই।
কোনো নির্দিষ্ট বিষয়ে সংগৃহীত তথ্যভিত্তিক বিশদ বিবরণ। এটা একদম বাংলা অভিধানেই লেখা আছে। একটা শব্দ আমি জুড়ে বা একটা শব্দ বাদ দিই। কোনো নির্দিষ্ট বিষয়ে সংগৃহীত তথ্যভিত্তিক বিশদ বিবরণ। সংগৃহীত কেন? যখন কোথাও কোনো ঘটনা ঘটে তখন সবসময় যে সাংবাদিকের সামনে ঘটবে এরকম তো নয়। তাহলে কি করতে হয়? সাংবাদিক সেখানে যান, গিয়ে তথ্য জোগাড় করেন। দাদা এখানে কি? হ্যাঁ ভাই এখানে তো লোক কেন? ঘটনাটা কিভাবে ঘটল বলুন। এবারে অনেকে বলে অনেকে বলে না। তো যারা বলল তাদের কাছ থেকে আমি তথ্য জোগাড়, স্থানীয় মানুষ, স্থানীয় প্রশাসনিক পদাধিকারী বা বিশিষ্ট ব্যক্তি, এদের থেকে তারা তথ্য করে তারপরে যে খবরের কাগজ বা যে মিডিয়াতে যে আছে আর কি, সেই মিডিয়ার মতো করে সে প্রতিবেদন। এটা হচ্ছে ওই জন্য বলছে তথ্যভিত্তিক বিশদ বিবরণ। আরেকটা শব্দ একটুখানি মাথায় রাখো, বিবরণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিবরণ, বিশ্লেষণ, অ্যানালিসিস। বিবরণ তাহলে কি? যা শুনেছো, যা দেখেছো, তাই তোমাকে তুলে ধরতে হবে। নিজে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, নিজে কোনো। এবারে 2014 সালের আগে পর্যন্ত, অর্থাৎ 2013 সাল পর্যন্ত প্রতিবেদন নিয়ে ঝামেলা ছিল। সে মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক বা অন্যান্য পরীক্ষা হোক, কোনো সমস্যা ছিল না। কিন্তু 2014 সালে যখনই ডাব্লিউবিসি পরীক্ষার সিলেবাস পাল্টে গেল, বাংলায় সিলেবাসটা পাল্টে গেল, তখন থেকে প্রতিবেদন নিয়ে। কিভাবে? 2014 সালে আমরা দেখলাম ডাব্লিউবিসিএসে প্রতিবেদন আসতে শুরু, এবং সেখানে সিলেবাসে বলা ছিল রিপোর্ট রাইটিং। কোশ্চেনে দেখা গেল লেখা আছে সম্পাদকীয়, কোশ্চেনে লেখা আছে সম্পাদকীয় প্রতিবেদন। প্রথম কয়েকটা বছর অনেক ছেলে মেয়েই এই জিনিসটা বুঝে উঠতে পারে। সম্পাদকীয় প্রতিবেদন, প্রতিবেদন তো প্রতিবেদন, আবার সম্পাদকীয় কি? কিন্তু পরীক্ষাটা তো বিসিএস, রাজ্যের সেরা পরীক্ষা, সেখানে সেরা সেরা জিনিসই আসবে। তাই সম্পাদকীয় প্রতিবেদন এখন আর ছেলে মেয়েদের সমস্যা হয় না, কারণ তারা বুঝে গেছে সাধারণ প্রতিবেদন সম্পাদকীয়। তো আমরা দেখছি যে সরকারি চাকরি পরীক্ষা ধরনের, একটা হচ্ছে সাধারণ প্রতিবেদন, আরেকটা সম্পাদকীয় প্রতিবেদন। সাধারণ প্রতিবেদন জিনিসটা কি? ঘটনার বিবরণ, যেটা আমি আগের স্লাইডে বলব। আর সম্পাদকীয় প্রতিবেদন হচ্ছে বিষয়ের বিশ্লেষণ। বিশ্লেষণ এটা কিন্তু ডাব্লিউবিসিএস এ আসে। শুধু ডাব্লিউবিসিএস নয়, অনলি ডাব্লিউবিসিএস, আবার ডাব্লিউবিসিএস এর সব সাবজেক্টে আসে না। দেখো, সম্পাদকীয় প্রতিবেদন অনলি ডাব্লিউবিসিএস কম্পালসারি বেঙ্গলিতে, ইংরেজিতে কিন্তু সম্পাদকীয়। তাহলে সম্পাদকীয় প্রতিবেদন আমরা লিখছি, তাই আমি এখান থেকে আমি পুরো আলাদা করে দিচ্ছি যাতে তোমাদের এই দিকটা নজর না যায়। আমরা এইটা লিখব সাধারণ প্রতিবেদন। যদিও পরীক্ষায় কোশ্চেনে সাধারণ কতটা লেখা থাকবে না, শুধু প্রতিবেদন লেখা থাকবে, এটাই লেখা থাকবে। এটা কোথায় কোথায় আসছে? ক্লার্কশিপে তো আসবেই,
ICDS এটসেট্রা, এই ধরনের পরীক্ষায় আসবে। তবে ক্লার্কশিপে আমাদের দেখা যাচ্ছে যে সাধারণ প্রতিবেদন, আমরা এর উপরেই আলোচনা। দেখো এবারে প্রতিবেদনের বিভিন্ন অঙ্গ, খবরের কাগজে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব যে সম্পাদকীয় প্রতিবেদন বাদ দিলে বা উত্তর সম্পাদকীয় বাদ দিলে, বিজ্ঞাপনগুলো বাদ দিলে কাগজে যা প্রতিবেদন থাকে সবই কিন্তু সাধারণ, অর্থাৎ জেনারেল রিপোর্ট, একে বাংলায় ইংরেজিতে বলছি আমরা জেনারেল রিপোর্ট, হ্যাঁ, সাধারণ প্রতিবেদন। তো আবার বলছি কোশ্চেনে কিন্তু সাধারণ কথাটা লেখা থাকবে প্রতিবেদন। প্রতিবেদন মানেই সাধারণ প্রতিবেদন, সাধারণ প্রতিবেদন মানেই জেনারেল রিপোর্টের নিউজ পেপার। এবারে সেখানে দেখা যাবে যে আমরা অনেক রকমভাবে সাধারণ প্রতিবেদনগুলোকে ছাপতে দেখি। তো কি কি অঙ্গ থাকে? সবচেয়ে বেশি 5টা অঙ্গ থাকে। শিরোনাম, প্রতিবেদকের নাম, স্থান, তারিখ আর মূল ঘটনা। এবারে দেখা যাবে যে কাগজ যদি তোমরা পড়ো খেয়াল করবে যে কোনো খবরে শুধু হেডলাইন দিয়ে খবরটা লেখা রয়েছে, কোনো খবরে হেডলাইন দিয়ে রিপোর্টারের নাম দিয়ে খবরটা লেখা রয়েছে, কোথাও বা হেডলাইন তারিখ দিয়ে লেখা রয়েছে, কোথাও বা হেডলাইন তারিখ প্রতিবেদকের নাম এভাবেও লেখা, অর্থাৎ অনেক রকমভাবে থাকে। আমরা যেহেতু চূড়ান্ত পরীক্ষায় আমরা, সেখানে আমাকে এটাকে এমনভাবে সাজাতে হবে পরীক্ষক যেন মনে করেন এই সম্পর্কে আমার পূর্ণ স্বচ্ছ ধারণা আছে। তাই যখনই আমরা চাকরির পরীক্ষায় প্রতিবেদন তখন আমরা তার সব কটা অঙ্গই তুলে ধরি। এই ধরনের আদর্শ যে প্রতিবেদনের সব কটা অঙ্গ বর্তমান আদর্শ প্রতিবেদন, তাহলে আমরা লিখলে ভালোটাই লিখব। হ্যাঁ, তো এবার আমি প্রত্যেক কটা পয়েন্ট আমি একটু শিরোনাম। শিরোনাম মানে হচ্ছে হেডলাইন, এটা হলো পদের চুম্বক, এটা দিয়েই কিন্তু পাঠক খবর পড়তে শুরু। এটা কোথায় হবে? পেজের টপে সেন্টারে, দুপাশে যেন সমান জায়গা ফাঁকা থাকে, এটা যেন কখনোই এরকম না হয়, এরকম যেন এক পাশে না আসে। অর্থাৎ এবারে কি করবে, শিরোনামের শব্দ সংখ্যা তোমরা 3 থেকে 5 শব্দ, শিরোনামের শব্দ সংখ্যা 5 শব্দ, তাই দেখো 3-এর নিচে আর আসবে না, 3-এর নিচে আর আসবে না। এবারে আরো বেশ কিছু সমস্যা দেখা দেয়, সেটা হলো কিভাবে লিখবো। তোমার যদি নর্মাল হাতের লেখা সাইজ এইটা হয়, তাহলে হেডলাইনটা তুমি সামান্য একটু বড় করতে পারো, একই হরফে লিখলেও কোনো অসুবিধা নেই, সামান্য একটু বড় করতে পারো। এটা তুমি করবে, এটা করবে না, এটা বলি, সেটা হলো কখনোই এরকম বেঁকিয়ে লিখবে না, হেডলাইনের লেটারগুলো বেঁকিয়ে লিখবে না। তারপরে আন্ডারলাইন করবে না, তারপরে হাইলাইট করার জন্য এরকম করে 2-3 বার করে বোলাবে না, এগুলো কিন্তু একেবারেই করা যাবে। আর একটা ভুল হয়, সেটা আমরা যদি আরেক রকমের কালি নিয়ে যাই, তখন কি করি আমরা অন্য কালি দিয়ে, তাহলে কি কি করবো না একটু ভালো করে দেখো। হেডলাইনে বেঁকিয়ে লিখবো না, আন্ডারলাইন করবো না, 2-3 বার বুলিয়ে লিখবো না, অন্য কালি, এগুলো আমরা না। আর আমরা এইটা এই পাশটা বোঝাতে পারলাম। হেডলাইন, আবারও বলি, হেডলাইন হচ্ছে সংবাদের চুম্বক। তোমাকে এমনভাবে হেডলাইন লিখতে হবে
পাঠক আকর্ষিত হয় এবং খবরটা পড়তে আগ্রহ প্রকাশ করে। আবার হেডলাইনে সবটা বললে চলে না, কিছু কথা বলতে হয়, কিছু আকর্ষণ রাখতে হয়, ব্যঞ্জনা আনতে হয়। ঠিক আছে, তাহলে শিরোনাম চেষ্টা করবে তৈরি করার। তো আরেকটা জিনিস বলা হয়নি, অনেকে কি করে কোশ্চেনে যে ভাষাগুলো থাকে সেগুলোই তুলে হেডলাইনে বসিয়ে দেয়, এটা কিন্তু একেবারেই করা যায়। আবার বলছি, কোশ্চেনের ভাষাকে এরকম ধরে তুলে এনে হেডলাইনে বসালে হবে না, শিরোনাম তোমাকে বানাতে হবে। নেক্সট এসো প্রতিবেদকের নাম। আমরা খবরের কাগজে দেখি নাম লিখতে দেখি, আমরা কোনো নাম আমরা কি করব, আমরা কি কি লিখতে পারি, সংবাদদাতা, বিশেষ সংবাদদাতা, নিজস্ব প্রতিনিধি, এগুলো আমরা দেখি। নিজস্ব প্রতিনিধি এগুলো আমরা দেখি, আবার নামও দেখি। তবে আমি বলবো এগুলোতে লিখলে কি হয়, কে লিখছে এটা বোঝা যায় না, কিন্তু রিপোর্টারের নামটা এখানে বোঝানো হচ্ছে। তোমরা কি করবে, এখান থেকে যে কোনো একটা বেছে নেবে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা এটা নিয়ে নাও, বারে বারে পরীক্ষা নিরীক্ষা করবে না। নিজস্ব সংবাদদাতা এটা নিয়ে নাও। নিজস্ব সংবাদদাতা দুটো ওয়ার্ড, এটা মাথায় রেখো, সংবাদ আর দাতা যেন ভেঙে না যায়। প্রতিবেদকের নাম, কেন নাম লিখলাম না, কারণ নাম লিখতে বারণ করে। এরপরে হচ্ছে স্থান। প্লেস, স্থানটা দুভাবে থাকে। স্থান দুভাবে থাকে, একটা হচ্ছে ফরম্যাট, আর একটা হলো বডি পার্ট। ফরম্যাট আর বডি পার্ট। ফরম্যাটে কি থাকবে, অর্থাৎ শিরোনামের নিচে যে জায়গাটা, সেখানে কি থাকবে, জেলা, শহর, মহকুমা, এগুলো এখান থেকে যে কোনো একটা রাখতে পারো, অর্থাৎ বড় নাম থাকবে। এখান থেকে কি করতে পারো, কলকাতা লিখতে পারো, যদি পরীক্ষা কলকাতাতে হয় মনে রাখবে, আমার সিট যদি কলকাতার মধ্যে। আবার অনেকে বলে স্যার নাম লিখলে নাম হবে না, তো পারে, সেক্ষেত্রে আমি বলবো ক খ লেখো, এতে কোনো বদনামের অন্তত চান্স নেই। হলো, তাহলে স্থানের পরিবর্তে ক খ লিখো। এবারে দেখা যাক বডি পার্টে তবে স্থানীয় নাম। স্থানীয় নাম মানে কি, এখানকার ঘটনা, সেখানকার ঘটনা, সেই নামটা এখানে আসবে, হলো স্থান। এবার আমরা আসবো তারিখ, ডেট। তারিখ, তারিখটাও দুভাবে থাকে, একটা হচ্ছে ফরম্যাট, আরেকটা হলো বডি পার্ট।
ফরম্যাটে কি থাকবে, দিন হয় যেদিন প্রতিবেদন লেখা হয়। খুব সহজভাবে বোঝালে এক্সাম ডেট অথবা প্র্যাকটিস, এক্সাম ডেট অথবা প্র্যাকটিস। এর মধ্যে যে কোনো একটা লিখবে, ইচ্ছা মতো লেখা যায় না। দুদিন আগের ডেট, 5 দিন আগের ডেট, এক সপ্তাহ পরের ডেট, পরে আগামীকাল ডেট লেখা যাবে না, যেদিন লিখবে সেই ডেট। তো আজকে আমরা লিখছি, আজকে হচ্ছে আমাদের 24 তারিখ। তাহলে আমরা এটা কিভাবে লিখব, বাংলায় লিখতে হবে, ইংরেজি তারিখ বাংলায় লিখতে হবে, 24 ডিসেম্বর, বাস। এবার এসো বডি পার্ট, কি হবে, যে দিনের ঘটনা, যে দিনের ঘটনা সেই ডেট। গতকাল, তার আগের দিন, তার আগের দিন, পরশু, গত পরশু, এক সপ্তাহ আগে, এক মাস আগে, এরকম তো চলতেই থাকে। তো এইটা বুঝে নেবে ভালো করে, এইখানে কিন্তু সবচেয়ে বেশি ভুল, তারিখে এসে সবচেয়ে বেশি ভুল। এবারে বডি পার্ট, অর্থাৎ মূল ঘটনার বিবরণ। মূল ঘটনার বিবরণ, এখানে কি হবে, যে ঘটনাটা তুমি জানতে পেরেছো কোথাও ঘটেছে, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, সেটাই আমাকে তুলে ধরতে হবে পাঠকের সামনে। তো এখানে 3টে প্যারা করবে, 2টো প্যারাতেও করতে পারো, 2টো প্যারাতেও লেখা যায়, আবার 3টে প্যারাতেও লেখা যায়। ফার্স্ট প্যারা কি করবে, বিষয়কে সামান্য, বিষয়কে সামান্য ছুঁয়ে বড়জোর 2 থেকে 3টে বাক্য, এখানে কিন্তু বেশি লিখবে না। বিষয়কে সামান্য ছুঁয়ে 2 থেকে 3টে বাক্য, বিষয়কে সামান্য ছুঁয়ে মানে সব বলে দাও, তাহলে পাঠক ভিতরে আসবে না, মানে জাস্ট একটু ধারণা দেওয়া বিষয় তুমি লিখতে চাই। এরপরে সেকেন্ড প্যারা, যদি 3টে প্যারা করো তাহলে সেকেন্ড প্যারাতে আরেকটা জিনিস থাকবে, সেটা কি থাকবে, কোথাকার ঘটনা, কবেকার ঘটনা, কিভাবে ঘটলো, কারা কারা জড়িত, কে, এই পয়েন্টগুলো তুমি দিতে পারো। হ্যাঁ, এবারে যদি কোথাকার ঘটনা, কবেকার ঘটনা, এর মধ্যে থেকে একটা পয়েন্ট যদি উপরে দিয়ে দাও, তাহলে এখানে আর দেবে না। স্টার্টিং এ দিয়ে দিয়েছো, তাহলে এখানে আর দেবে। এই পয়েন্টগুলো মাথায় রাখো, দেখবে একটা প্রতিবেদন ঠিক।
হ্যাঁ, এটাতেই তুমি শেষ করে দিতে পারো, দুটো প্যারাতে শেষ করে দিতে পারো। তুমি ভাবছো যে আমি থার্ড প্যারা লিখব, যদি লেখো তাহলে কি হবে, থার্ড প্যারা যদি লেখো তখন এই ঘটনার ভবিষ্যৎ ইঙ্গিত, এই ঘটনার ভবিষ্যৎ ইঙ্গিত, এটা তুমি এখানে হয়ে যেতে পারো। আর এখানে কে কি বলছে এটাও একটা তুমি দিতে পারো। যদি এইটা না লেখো, থার্ড প্যারা যদি না তৈরি করো, এই জিনিসটাই সেকেন্ড প্যারাতে জুড়ে দেবে। শেষের দিকটা তো রাখতে হবে, এটাই তখন সেকেন্ড প্যারাতে জুড়ে দেবে, দিলে একটা। আমরা একটু বলে দিই, যদি তুমি তিনটে প্যারা লেখো, প্রথম প্যারায় যেটা থাকবে বিষয়কে ছুঁয়ে, যাতে পাঠক একটু বুঝতে পারে যে কোন বিষয়ে আমি খবরটা পড়তে যাচ্ছি। তারপরে সেকেন্ড প্যারাতে কোথাকার ঘটনা, কবেকার ঘটনা, কিভাবে ঘটে, কারা কারা এই ঘটনার পিছনে যুক্ত রয়েছে, তারপরে কে কি বলছে, অভিযোগকারী, অভিযুক্ত, প্রত্যক্ষদর্শী, স্থানীয় প্রশাসন, তারপরে আরও যদি কেউ থাকে। সবাইকে তো আনার দরকার নেই, কারণ এত সময় পাবে না 7 থেকে 8 মিনিটে লিখতে গেলে এত কিছু হবে না, তবু যে কটা পারো তুমি লিখে। এবারে বলি শব্দ সংখ্যা কত শব্দ সংখ্যা কিন্তু বলা থাকে, শব্দ সংখ্যা বলা থাকে না, কোশ্চেনে বলা নেই কত শব্দে লিখতে হবে, এটা তোমাকেই ঠিক করতে হবে তুমি কত শব্দে লিখবে। এবারে তোমরা ক্লাস করছো, এবার আমি যদি বলি তোমরা ঠিক করো, সেটা তো হয় না। তো আমরা অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে কি, লিখতে তোমরা অনেক পারবে, প্রথম দিকে লেখা আসতে চায় না, তারপরে একবারে যেই লেখা শুরু হয় তখন আর থামতে চায় না, এই খাতা দাও স্যার, 1 মিনিট, এই খাতা দাও স্যার, স্যার স্যার, এটা চলতেই থাকে, হুড়ু হুড়ু করে লেখা বেরোচ্ছে তখন, তো তখন আর ঠেকানো যায় না আর কি, এরকম। তো সেই হিসেবে বলছি, লিখতে তোমরা পারবে, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, আমাকে সময়ে শেষ করতে হবে, কারণ রিপোর্টের জন্য আমার কিন্তু অনুবাদ আর সারাংশ নষ্ট হয়ে যেতে পারে। তাহলে তোমরা চেষ্টা করবে, ক্লার্কশিপের জন্য বলছি, 120 শব্দ অন্তত লেখার চেষ্টা, হ্যাঁ, অন্তত 120 শব্দ এটা লেখার চেষ্টা করো। টোটাল শব্দ সংখ্যা কম বেশি 120 শব্দ, কম বেশি 120 শব্দ, এটা সম্পূর্ণ আমার মত। তুমি একটু কমও লিখতে পারো, একটু বেশি লিখতে পারো, একটু বেশি লিখলে ভালো, একটু বেশি লিখলে জানবে তোমার কিন্তু সময় নষ্ট। এই জন্য এটা প্র্যাকটিস করে দেখো যে তুমি কতটা আনতে পারছো। এবার যদি দেখা গেল তুমি 50 শব্দে লিখলে, খুব ছোট হয়ে যাবে, তো 100 থেকে 120 শব্দ লেখার চেষ্টা করবে, তাতেই হয়ে যাবে। এবার আমরা দেখে নিই ফরম্যাট, কিভাবে এটাকে সাজাবে। একেবারে উপরে সেন্টারে থাকবে হেডলাইন, 3 থেকে 5 শব্দের মধ্যে লিখবে, 3-এর নিচে নামবে না। তারপরে একটু ফাঁকা দিয়ে বাম দিকে লেখো প্রতিবেদকের নাম, কমা দিয়ে স্থান, কমা দিয়ে তারিখ, তারপরে একটা কোলন আছে, খেয়াল মনে রাখবে। এই যে যেভাবে আমি লিখে দিয়েছি, এগুলো একটাও উল্টে গেলে হবে না, একটাও বাদ দিলে, হ্যাঁ। এবারে যদি দেখা যায়, আমি বলছি পরে, এবারে যদি দেখা যায় যে এটা তুমি উল্টে দিয়েছো, তাহলে হবে না। ইংরেজির সঙ্গে কিন্তু একটা পার্থক্য আছে, ইংরেজিতে ডেট আগে থাকে, প্লেস পরে থাকে জেনারেল রিপোর্টে, বাংলায় সেটা হয় না। তো এটা ভালো করে বুঝে নাও। এবার দেখো আমি বিস্তারিত করে দিয়েছি, তাহলে কি হলো, হেডলাইন হলো, তারপরে
এসে বাম দিকে লিখলে নিজস্ব সংবাদদাতা, তারপরে কলকাতা লিখেছি, এখানে ক খ লিখতে পারো। এখানে তুমি ক খও লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। হয় কলকাতায় যদি পরীক্ষা পড়ে কলকাতা লিখলে অসুবিধা হয় না, তবু তোমার যদি মনের মধ্যে সমস্যা থাকে তুমি ক খ লিখবে। হ্যাঁ, তো যাই হোক আমি এটা মুছে দিচ্ছি, এখন এটা লিখতে পারো। আচ্ছা থাক। এরপরে আজকের তারিখ, আমি যেহেতু আজকে ক্লাস করছি, তোমরা যেদিন প্র্যাকটিস করবে সেই তারিখ দেবে, যদি তোমরা যেদিন পরীক্ষা দেবে সেই তারিখ দেবে। ওকে, তো এবারে দেখো এই যে জিনিসটা, যে ফরম্যাটটা দিয়েছি, এখানে কোলন কোলন দেওয়া আছে, এই কোলনের পর থেকেই কিন্তু লেখাটা শুরু করতে হবে। কোলনের পর থেকেই লেখা শুরু করতে হবে। এমনও দেখা গেছে অনেকে কোলনের পরে লেখে না, ফাঁকা রাখে, একদম এইখান থেকে লিখছে, এরকম করলে হবে না। এবার তোমরা যদি এখনকার একটি বিশেষ কাগজ তোমরা লক্ষ্য করো, দেখবে হেডলাইনের নিচে নিজস্ব সংবাদদাতাটা লেখা রয়েছে। এটা রিসেন্ট লক্ষ্য করা যাচ্ছে, তো সব কাগজে এরকম লেখে না, কিন্তু আমরা যে চিরাচরিত যে প্রথা এনে এসেছি বা আগে কাগজে যে কাগজের কথা বললাম তারাও এরমই লিখতেন। এগুলো হয় মাঝে মাঝে পরিবর্তন, কিছু যায় আসবে না, তবে যে কোনো একটা ফরম্যাট তোমরা লক্ষ্য রাখবে। দিয়ে আমি এটা 3টে প্যারা দেখিয়ে দিয়েছি, কোত্থেকে শুরু করবে দেখে নাও, প্রতিবার প্যারা কোত্থেকে শুরু হচ্ছে এগুলো দেখ। এবারে একটা পুরনো কোশ্চেন, তোমাদের 2020 সালে ক্লাসে বাংলায় যে প্রশ্ন এসেছিল, তখন লকডাউন চলছে। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, মোটামুটি যে সময় পরীক্ষা হবে আমরা অতীতে দেখেছি সেই সময়ের ছাপ প্রশ্নে পড়ে। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি প্রশ্ন। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা, যদি তোমরা একটু পিছিয়ে যাও দেখবে এই সময় এই সমস্যাটা ছিল, ফিরতে পারছে না, অন্য স্টেটে গেছে তারা, কলকাতায় ফিরতে পারছে না, সেটা নিয়ে একটা সমস্যা হয়েছে। আর সচেতনতামূলক একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী। দুটোই সমসাময়িক, একেবারে যা ঘটছিল তাই তুলে ধরা হয়েছে, এখান থেকে একটা লিখতে হবে। এবারে বলি যে আমরা ক্লাসটা কিভাবে করব। আমাদের পরিস্থিতি বিবেচনা করে একাধিক ক্লাস দেওয়া হবে, অর্থাৎ একটা টপিকের উপরে অনেকবার প্র্যাকটিস যাতে তোমরা করতে, এরকমই ক্লাস রাখা হবে। আর প্রতিদিন ক্লাসে কিন্তু কপি চেক হবে, কারণ একটা রিপোর্ট আমি তো যদি প্রতিদিন শেখাতে থাকি তোমাদের ভালো লাগবে না, প্রয়োজনও নেই। একবার দুবার শিখে নিলেই হয়ে যায়, বাকিটা হচ্ছে লেখা খালি। তো লিখলে শুধু হবে, চেক করাতে হবে, তো তাহলে আমি বুঝবো কি এগোচ্ছি না। তাহলে তোমরা লিখবে আর সেই লেখাটা আমি চেক করব। কী করে স্যার চেক করবেন? এই কুলে আমি, ওই কুলে তুমি, করে চেক করবেন। এটা একটা সমস্যা। অফলাইন হলে তবু হয়, সামনাসামনি বসে চেক করা যায়। তো আমরা তোমাদেরকে ক্লাসের মধ্যেই একটা লিঙ্ক শেয়ার করে তোমাদের যে গ্রুপে সেটা দিয়ে দেওয়া হবে, বা আমি ক্লাসেই হয়তো কোনো কিউআর কোড এখানে আমি স্ক্রিনে নিয়ে আসব, তোমরা সেটা স্ক্যান করলে ওই লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য যে গ্রুপ তৈরি করা হবে সেই গ্রুপেও ওই লিঙ্ক থাকবে, তোমরা লিখে সেই লিঙ্কে আপলোড করে, এই ড্রাইভে আপলোড করে কোন ক্লাসের লেখা এবং কি লেখা, রিপোর্ট হলে রিপোর্ট 1, ট্রান্সলেশন হলে ট্রান্সলেশন, প্রেসি হলে প্রেসি 2, এরকম আর কি। যে ক্লাসে যেটা, ধরো 3 নম্বর রিপোর্ট হচ্ছে তাহলে রিপোর্ট 3, বা কত নম্বর ক্লাস সেটাও লিখে দিতে পারো। এরকমভাবে দিলে আমি ওই ড্রাইভটা ওপেন করব, করে সেখান থেকে ওই লিঙ্ক আমি ক্রপ করে নিয়ে স্লাইড তৈরি করব। প্রত্যেকটা স্লাইডে প্রত্যেকের গুলো থাকবে। এইটা আমি এই স্ক্রিনে নিয়ে আসব, যেখান থেকে
তোমার সামনেই ক্লাসে থাকবে, তোমার সামনেই আমি এখানে এই যেরকম দেখছো লেখা ফুটে ভাবে আমি প্রতিটা শব্দ তো মনে হবে না ক্লাসটা অনলাইনে ক্লাস। আমরা অতীতে এভাবেই করে এসেছি। এতে আমার একটু খাটনি বেশি হয়, কিন্তু আমাদের দুজনেরই উদ্দেশ্য প্রয়োজনটা মেটা, এটা আমি করব। অতীতে বিসিএস এর ক্লাস বা সিনিয়র সার্ভিসের ক্লাস, এই যে ক্লাস হয়েছে সেগুলো কিন্তু এভাবেই আমরা, তোমরা লিখতে থাকবে, কপি চলবে, এইভাবে ক্লাস চলবে। তো যদি এরপরে কোনো রকম কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, এই ক্লাসটা যখন ইউটিউবে আপলোড করা হবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, মন্দ লাগলেও, হ্যাঁ, দুটোই কমেন্ট করতে পারো। আমি সাধ্যমতো তো সহযোগিতা করার চেষ্টা করি, সেই বিষয়গুলোকে নিয়ে আমি ক্লাসে আলোচনা করি। তাহলে কি হবে, আমাদের উভয়ের অংশগ্রহণে বিষয়টা সুন্দর হয়ে উঠবে এবং এখান থেকে আমি যদি বাড়তি কিছু নিতে পারি তাহলে হয়তো চাকরিটা সহজে পেয়ে। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, আবার দেখা হবে। জমিয়ে আনন্দ করো, উৎসবে মেতে ওঠো, আর তার সঙ্গে একটু একটু পড়াশুনো করো। বাংলা কিন্তু পড়ার কিছু না, বাংলা শুধু লিখতে হয়, আর লিখতে হবে, বেশি লেখার দরকার নেই, অন্যান্য সাবজেক্ট তৈরি করো, বাংলা বিষয়টা এটুকু দরকার হবে, আমি তোমাদের রেডি করে দেবো। ক্লাসে এসো, এটা আমার কথার কথা নয়, এটা আমার দায়িত্ববোধ থেকে আমি বলি, আমি কিন্তু সত্যিই তোমাদের রেডি করে দেবো এবং আশা করি তোমরা ভালো থাকো সবাই। আজকের মতো ক্লাস এখানে